গুলির দাগ কেন? আচ্ছা, আমি কি ঢাকা শহরে আছি? না তো, এটা তো সিলেট। কি? আমি এখানে এলাম কি এমনে? আসলে আমি আপনাকে এইখানকার একটা নদীর পাড়ে পড়ে পাইছি। ও, মনে পড়ে গেল। তুই তো ওর লোকদের বলেছিল আমাকে যেন নদীতে ফেলে দেয়। তারপর রিমের সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। জানতে পারলাম মেয়েটা বাসা ঢাকায়, কিন্তু সে ঢাকায় যায় না, কারণ সেখানে নাকি তার ভালো লাগে না। আর আমি বর্তমানে একটা মেডিকেল কলেজে আছি, আর রিমি নাকি এই মেডিকেল কলেজের ডাক্তার। কথা বলতে বলতে আমার শরীরে যে স্যালাইনটা দিয়েছিল সেটা শেষ হয়ে গেল। তারপর রিমি আমাকে, এখন কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, একটা কথা বলি। বলেন। আচ্ছা, আমার বাঁ হাতটা এমন হওয়ার কারণ কি? আসলে এই গুলিটা আপনার কাঁধে যে অংশে লেগেছে সেখানে ময়লা কিছু ঢোকার কারণে এমন অবশ হয়েছে। ও, এখন তো ঠিক হয়ে যাবে, তাই না? হুম। আচ্ছা, আমার না আর শুয়ে থাকতে ভালো লাগছে না। আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবেন? যাবেন বাইরে? এখন আর ভালো লাগছে না। ওকে, চলেন আমরা একটু ঘুরে আসি। চলেন চলেন। তারপর আমি উঠলাম, বেড থেকে উঠে পড়লাম এক মহাবিপদে। সেই বিপদ হলো, আমার প্যান্ট আছে কিন্তু গায়ে দেওয়ার মতো কোনো শার্ট বা গেঞ্জি খুঁজে পাচ্ছি না। এটা দেখে রিমি কোথায় যেন গেল। একটু পর আবার চলে আসলো। আমি যে কেবিনে আছি সেই কেবিনে। তার এক হাতে একটা গেঞ্জি আর অন্য হাতে এক জোড়া জুতা। গেঞ্জি আর জুতা নিয়ে আসলো, ঠিক আছে, কিন্তু এর থেকেও আরো একটা বড় সমস্যা দেখা দিল। সমস্যাটা হলো, আমার এক হাত তো অবশ হয়ে আছে, এখন আমাকে গেঞ্জি পরে দিবে কে? আমি রিমির দিকে তাকালাম। আমার তাকানো দেখে রিমি আবার বলে উঠল, থাক, আর এমন করে তাকাতে হবে না, আমি পরিয়ে দিচ্ছি। যখন আমাকে গেঞ্জি পরাতে রিমি আমার কাছে আসে, তখন আমার নাকে হালকা মিষ্টি একটা সুবাস ভেসে আসে। পরে বুঝলাম এটা রিমির চুলের সুবাস। হয়েছে, এবার চলেন আপনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলে। চলো। তারপর আমি আর রিমি ঘুরতে বের হলাম। কেবিন থেকে বের হওয়ার আগে একটা হ্যান্ড বেল্ট দিয়ে বা হাত গলার সাথে ঝুলিয়ে নিলাম। আর রিমি আমার চিকিৎসারত ডাক্তার হওয়ার ফলে ঘুরতে যাওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি। সন্ধ্যার সময় আমি আর রিমি হাসপাতালে চলে আসলাম। তারপর রিমি আমাকে বেডে শুয়ে দিয়ে কোথায় জানি গেল। আসলে রিমি নামের মেয়েটা খুব সহজেই মানুষের সাথে মিশে যাইতে পারে। শুধু রিমি না, সব মেয়েরাই খুব সহজে সবার সাথে মিশতে পারে। হঠাৎ করে মনে হলো যে আমার সাথে তো আমার এটিএম কার্ড থাকার কথা, কারণ ওরা তো আমার পকেটের ভিতরেই ছিল। রিমি আসুক, তারপর জিজ্ঞেস করবো না। শুয়ে আছি, মনে পড়তে লাগলো আগের সেই দিনগুলোর কথা, যখন আমি, বাবা আর মা মিলে ছোট্ট পরিবার সুখের দিন পার করতাম। যদিও বাবা আর মায়ের ঝগড়া লাগতো, তবুও আমরা সুখী ছিলাম। কিন্তু কথায় আছে না, সুখে থাকলে বুদ্ধি কিলায়, ঠিক সেই দোষে হয়েছিল আমার বাবার। আগে সিজন 1-এই বলেছিলাম আমার বাবা কলেজের প্রিন্সিপাল ছিলেন, তাতে আর ভালো লাগেনি। কারণ হলো তার সেই টাকা আর ক্ষমতা। যদিও আমাদের টাকা পয়সার সম্মান আর অভাব ছিল না, কিন্তু বাবা ধরেছিল এক মরণ নেশায়, যার প্রভাব আমাদের পরিবারের উপর এসে পড়ে। পৃথিবীর একটা নিয়ম যে যে হাজার হাজার টাকার মালিক সে হতে চায় লাখ লাখ টাকার মালিক, আর লাখ লাখ টাকার মালিক হতে চায় কোটি কোটি টাকার মালিক, আর যে কোটি টাকার মালিক সে হতে যায় কোটি কোটি টাকার মালিক। বাংলা ভাষায় যাকে বলে লোভ, লালসা। আমার বাবাও সেই লোভে পড়ে সোনার সংসারটা শেষ করে দিয়েছে। শুয়ে শুয়ে এসব ভাবছি, এমন সময় রিমি এসে আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, কি ভাবছেন? আরে তেমন কিছু না। আচ্ছা, আমাকে যখন নদী থেকে তুলে এনেছেন, তারপর আমার ড্রেস চেঞ্জ করে দিয়েছে কে? কেন, নার্স? কি? কিন্তু এই কথা কেন জিজ্ঞেস করছেন? আসলে আমার প্যান্টের পকেটে আমার একটা এটিএম কার্ড ছিল, তাই। ও হ্যাঁ, মনে পড়েছে, এই দেখুন, আমি তো ভুলেই গেছিলাম, আপনার এটিএম কার্ডটা আমার কাছে আছে। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আচ্ছা, আপনার সম্পর্কে তো ভালো মতো জানাই হলো না। আপনার পরিবারে কে কে আছে? আমার এই পৃথিবীতে কেউ নেই। মানে, বুঝলাম না তো। এই দুনিয়াতে আমার কেউ নেই। আপনার কে কে আছে পরিবারে? আমারও কেউ নেই, আপন বলতে শুধু একটা ভাই আছে, আর আমার বাবা মা অনেকদিন আগেই মারা গেছে। ও সরি, আসলে আমি। বাদ দেন এসব কথা। আচ্ছা, আপনি তো দেখতে সেই লেভেলের কিউট, আপনার গার্লফ্রেন্ড নাই?
রিমি এমন প্রশ্ন শুনে তো আমি অবাক, সাথে সাথে মনটাও খারাপ হয়ে গেল। কি হলো, চুপ হলেন যে? না মানে পুরোটা বলতে দিল না। ও বুঝেছি, কেউ নেই। থাকলে হয়তো এতদিন খোঁজখবর নিত। হুম। আচ্ছা, এখন আপনার বাঁ হাতটাই ম্যাসেজ করতে হবে। কেন? আরে এটা ম্যাসেজ না করলে ঠিক হবে না। ও আচ্ছা, আমি আপনাকে অনেক কষ্ট দিছি তাই না? আরে না, এটা তো আমার কর্তব্য। হাতে ম্যাসেজ করছে কি যেন সবুজ কালারের তেল দিয়ে, আর কথা বলতেছে। যাই হোক, আপনি বাসা যান না? আসলে বাসায় একা একা ভালো লাগে না, তাই প্রায় সব সময় এই হাসপাতালেই থাকি। ও আচ্ছা, আপনার ভাই কি করে? আগে সে একটা মাফিয়ার হয়ে কাজ করত, আর এখন নিজের একটা জিম খুলেছে। ও তা নাম কি আপনার ভাইয়ের? হয়তো আপনি আমার ভাইয়ের নাম জানেন। আমার ভাইয়ের নাম জয়। আমি তো অবাক হয়ে গেলাম, কারণ এটা তো আমাদের দলেরই জয়। যাক, শেষ পর্যন্ত সে আমার কথা রেখেছে। এখন সে নিজের জিম চালায়। ও হ্যাঁ, আগে অনেক নাম শুনেছি। আচ্ছা, আপনার ভাই কোন মাফিয়া হয়ে কাজ করতো? মাফিয়া কিং এর হয়ে। আপনি একটা কথা জানেন? আমাকে তো সেই রকম কোনো কথা বলেনি যে জানাবো। আমি না মাফিয়া কিং এর লিডারকে ভালোবাসি। টিভির কথা শুনে তো আমি অবাক। বলে কি এই মাইয়া, সে কি আমাকে ভালোবাসে? ও আচ্ছা, আপনি কি তাকে কখনো দেখেছেন? না, তাহলে কেমনে ভালোবাসেন? আসলে আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনতাম তার লিডার কেমন, কি করে, কেন করে। আর তার উত্তর শুনেই আমি মাফিয়া কিং এর প্রেমে পড়ে যাই। মাফিয়া কিং কি 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 করে? সে কখনো কারো ক্ষতি করেনি, অজান্তেই অনেক গরিবের উপকার করেছে, বিনা অপরাধে কাউকে মারেনি। ও তা আপনার ভাই এখন মাফিয়া কিং এর সাথে কাজ করে না? না, আসলে মাফিয়া কিংকে নাকি লেডি কুইনের কে যেন মেরে ফেলেছে। ও কখনো মাফিয়া কিংকে দেখেছেন? না, আসলে ভাইয়াকে বলেছিলাম মাফিয়া কিং এর ছবি আনার জন্য, কিন্তু সে আনেনি। ও তার বসকে নাকি বাইরের কেউ চেনে না, তাই। আর তার ছবি কাউকে দেখাতে না করেছে মাফিয়া কিং। ভালো তো। আচ্ছা যাই হোক, আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। আপনি কেন কষ্ট করে আনতে যাবেন? নার্সকে আনতে বলেন। আরে না, আমি যাচ্ছি। রিমি আমার জন্য খাবার আনতে চলে গেল। আমি ভাবতে লাগলাম, রিমি তো আমাকে ঠিক মতোই চিনে না, তাহলে কেন এত সেবা যত্ন করতেছে? নাকি সে আমাকে চিনে, আর না সে আমাকে কেমনে করে চিনবে? আর জয়ের কাছেও তো আমার কোনো ছবিই নাই। আর কি মেয়ে বাবা, আমাকে না দেখেই ভালোবাসে ফেলেছে। না, আর কাউকে ভালোবাসবো না। আগে একজনকে ভালোবেসে ঠকেছি, আর না, আর কোনো মেয়েকে ভালোবাসবো না। শুয়ে শুয়ে আনমনে এসব ভাবছি, এমন সময় রিমি আসলো, হাতে খাবারের প্লেট। তারপর খাবারের প্লেটটা নিয়ে এসে আমাকে খাইয়ে দিল, আর আমি উঠে খেতে লাগলাম। এক হাত দিয়ে খেতে কষ্ট হচ্ছিল, কিন্তু তাও কোনো মতে খেলাম। খেয়ে আমি শুয়ে পড়লাম। এইভাবে কেটে গেল কয়েকটা দিন। এখন আমি প্রায় সবটাই সুস্থ, বা হাতটাও ঠিক হয়ে গেছে। এই কয়দিন রিমি আমার অনেক সেবা যত্ন করেছে, আর সে প্রায় সময় আমার সাথে ছিল। বলতে গেলে একমাত্র রিমির কারণেই এত তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে গেলাম। এখন ভাবছি যে আমি এখনই ঢাকায় যাব নাকি পরে যাব। আর আমি তো এখনো ভালো মতো জানি না কার্লো আর তিতুর সম্পর্ক কি। হয়তো তারা এই 2 বছরে আরো অনেক শক্তিশালী হয়েছে। এখনো কি আমার ওদের সামনে যাওয়া ঠিক হবে নাকি না? আর বর্তমানে তো আমি একা, আর আমার লোকজন তো কেউ জানে না যে আমি বেঁচে আছি। না, এখনই তিতু আর কার্লোর সামনে যাব না, গেলে তারা আমাকে খুব সহজেই মারতে পারবে। কেবিনে বসে বসে এসব ভাবছি, এমন সময় আবার কেবিনে রিমি চলে আসলো। তারপর বলতে লাগলো, তা কালকে বিকেলে তো আপনাকে রিলিজ করে দেবে। তা এখন কি আবার আগের জায়গায় ফিরে যাবেন নাকি? এখনো সেটা ভাবি নাই। ও আচ্ছা, কালকে সকালে আপনাকে একটা কথা বলবো। কালকে কেন? আজকেই বলেন। আজকে বলবো না, যা বলার কালকেই বলবো। ওকে, কি বলার কালকেই বললেন। তারপর রিমি চলে গেল, আমিও শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম, কত সুন্দর জীবন থেকে কত খারাপ জীবনে জড়িয়ে পড়লাম। লোকে খুব সহজে বলে দেয় যে অতীতকে ভুলে যেতে। আসলে কি তাই? খুব সহজে কি অতীতটা ভুলে যাওয়া যায়? আমি তো আমার অতীতটা ভুলে যেতে চাই, কিন্তু পারি না, কারণ আমাকে যে প্রতিশোধ নিতে হবে
এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা আমি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি নিজের ক্যাবিনে। এখন আমি পুরোপুরি সুস্থ। আজকে বিকেলে আমাকে ওই হাসপাতাল থেকে রিলিজ করে দিবে। ভাবতেছি প্রায় 2 বছরে কত টাকা বিল হয়েছে হাসপাতালে, টাকাটা দিয়ে দিব। আর না হলে তো মনে হয় রিমিকে দিতে হবে, কারণ সে আমাকে এই হাসপাতালে নিয়ে এসেছে। আর যা বিল আসবে তা দিলে তো আমার 1 পয়সা পরিমাণ অর্থ কমবে না। এদিকে প্রায় দুপুর হয়ে গেল, কিন্তু এখনো রিমি আসলো না। তার আবার কোনো বিপদ হলো না তো? এমন সময় একটা নার্স এলো দুপুরের খাবার নিয়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ডক্টর, রিমি কই? ও আচ্ছা, আজকে কি আর আসবে না? ও। তারপর নার্সরা চলে গেল আর আমি খুশি মনে খাবারটা খেয়ে নিলাম। তারপর চলে আসলাম হাসপাতালের রিসেপশনে, কারণ আমার বিলটা পে করতে হবে। আর একটু পর আমাকে হাসপাতাল থেকে রিলিজ করে দিবে। আমি বসে বসে ভাবছি, এখন আমি কি ঢাকায় গিয়ে পরিচয় গোপন করে থাকবো, নাকি বগুড়ায় যাব, নাকি সিলেটেই থাকবো, কিছুই বুঝতে পারছি না। এমন সময় রিমি আমার কেবিনে চলে আসলো। সরি, আজকে সকালে আসতে পারিনি। আসলে আজকে একটা ইমার্জেন্সি অপারেশন করতে হয়েছে তো, তাই আসতে পারিনি। শুনেছি নার্সের কাছ থেকে। তাই? হুম। তা এখন কি করবেন? আমি একটা কথা বলি। ভাবতেছি কি করা যায়। আপনি তো গতকাল বলেছিলেন যে আজকে সকালে কি জানি বলবেন। বলতে চাইছি তো। তো বলেন। আসলে আমি জানি আপনি কে। হঠাৎ করে রিমি এমন কথা শুনে অবাক হয়ে গেলাম, কারণ এর আগে রিমি এমন কথা আর একটা বারও বলেনি। কি হলো, চুপ করলেন যে? মানে কি বলছেন এসব? আর আমাকে তো চিনিনি। আমি তো আপনাকে আমার পরিচয় দিয়েছিলাম। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। এই নিন আপনার ওয়ালেট। বলি আমার ওয়ালেটটা আমার দিকে এগিয়ে দিল। এবার বুঝতে পারলাম আসল কাহিনীটা কি। ওয়ালেটটা নিলাম। কি হলো, আবার চুপ করে আছেন কেন? এটা কিন্তু আপনি ঠিক করেননি। অন্যের জিনিস না অনুমতি নিয়ে দেখেছেন। ও হ্যালো, আপনাকে যখন এনেছিলাম তখনই আপনার পরিচয় জানতেই ওটা খুলতে হয়েছে। হয়েছে, আর বলতে হবে না। তা মিস্টার মাফিয়া, এবার কোথায় যাবেন? দেখেন, এখানে কেউ আমাকে চেনে না, আর মাফিয়া নামে আমাকে এখন ডাকবে না। আমার বাসায় যাবেন। রিমির এমন কথা শুনে আমি তো আবার অবাক হয়ে গেলাম। কি হলো, যাবেন? আর আমি ভাইয়াকে সারপ্রাইজ দিতে চাই। যাক, রিমি যখন জানে আমি কে আর তার বাইকে পেলে আমার অনেকটাই উপকার হবে। ওকে, যাব, কিন্তু একটা কথা বলি। বলেন। আমার সাথে লাইন মারার চেষ্টা করবেন না কিন্তু। বললেই হলো। আগে বাসায় যাই, তারপর দেখি কি করি। ওকে ওকে। আমাকে রিলিজ করবে কখন? ওকে, চলেন। আর আমি হাসপাতালে বিল পে করেছি। আরে আপনি কেন দিতে গেলেন? আমি দিতাম। আরে দূর, এটা কোনো টাকা হলো? চলেন তো। তারপর আমি আর রিমি হাসপাতাল থেকে বের হয়ে আসলাম। আমি নিচে দাঁড়িয়ে আছি আর রিমি চলে গেল তার গাড়ি আনতে। তারপর গাড়িতে উঠলাম। গাড়ি রিমি নিজেই চালাইতে লাগলো। আমি তার পাশে বসে আছি। এই যে একটা শপিং মলের সামনে গাড়িটা দাঁড় করাবেন তো? কেন? আমার কিছু কেনাকাটা করা লাগবে। লাগবে না। মানে কি, আমি কি আপনার বাসা গিয়ে কালকে থাকবো নাকি? থাকবেন, প্রবলেম নাই। এই, আপনার লজ্জা শরম নাই নাকি? ডাক্তারদের লজ্জা শরম থাকে না। আর আপনার যে বুকের দুই পাশে 2টা গাঢ় তিল আছে, এটা আমি দেখে নিয়েছি। বলি হাসি শুরু করলো। আর এদিকে রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। চুপ করে গাড়ি চালান। প্রায় 15 থেকে 20 মিনিটে বাসা চলে আসলাম একটা বাড়ির সামনে। বাইরে থেকে বাড়িটা দেখতে অনেক সুন্দর। তারপর আমি রিমির পিছনে পিছনে চলে আসলাম বাসার ভিতরে। বাসার ভিতরে এসে তো আমি অবাক হয়ে গেলাম। এটা আমি কি দেখছি? বাসার দেয়ালে আমার আর একটা মেয়ের অনেকগুলো ছবি। আমি বুঝতে পারলাম না আমার সাথে এটা কার ছবি। আশেপাশে তাকিয়ে দেখলাম এরকম আরো অনেক ছবি আছে, কিন্তু কিছুই মনে করতে পারছি না এটা কার ছবি। আর রিমিকেও দেখছি না, যে তাকে জিজ্ঞেস করব ছবিটা কার। দূর, পরে জেনে নিব নে। আগে চারপাশ ভালো করে ছবিগুলো দেখি, তারপর সবগুলো ছবি মনোযোগ সহকারে দেখতে লাগলাম। কি ব্যাপার, এত মনোযোগ দিয়ে এই ছবিগুলো দেখছেন কেন? পিছন থেকে হঠাৎ রিমির এমন কথা শুনে আমি চমকে উঠলাম। তারপর রিমি যা বলল তা শুনে তো আমার মাথা যেন আকাশ ভেঙে পড়লো। তার কারণ হলো, সে বলল,
আসলে ওইটা আমার আর আমার ছোটবেলার খেলার সাথীর ছবি। ও, আমিও চিনতে পারলাম এখন, কারণ ছোটবেলায় আমার একটা খেলার সাথী ছিল। তার ছেলেটার নাম কি? আমি হাসতে হাসতে কথাটা বললাম। নীল মেহেরাজ। গুড। গুড কেন জানেন? ওকে না খুব মিস করি। ছোটবেলার খেলার সাথী ছিল তো তাই তো মিস করেন। হুম। আচ্ছা, আমি যে তার খেলার সাথী ছিলাম সেটা বলে দেব এখন নাকি পরে? না থাক, পরেই বলবো। কি হলো, চুপ করে আছেন কেন? না, এমনি। ফ্রেশ হয়েছেন? কেমন হবে, আমি তো আপনার বাসায় কিছুই চিনি না। ও সরি, আসলে আমি ভুলে গেছিলাম। আসেন, আপনাকে একটা রুম দেখিয়ে দেই, যে রুমে আপনি থাকবেন। চলেন। তারপর রিমি আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি সেই রুমে চলে গেলাম এবং তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। আমাকে যে রুমটা দিয়েছে সেই রুমেই শুয়ে শুয়ে ভাবছি যে রিমি আমার ছোটবেলার খেলার সাথী, সেই রিমি। আসলে রিমির বাবা যখন বগুড়ায় ট্রান্সফার হয়েছিল তখন আমাদের বাসায় থাকতো, আর সেই সময় আমার একমাত্র খেলার সাথী ছিল রিমি। পরে তার বাবার আবার বদলি হওয়ার কারণে কোথায় চলে গেছে মনে নাই। রিমি তো এখনো সে আগের মতোই আছে। না, কালকে বলে দেব যে আমি সেই খেলার সাথে নীল মেহরাজ। আর আমার নাম বলার পরও কেন রিমি আমাকে চিনতে পারলো না? নাকি আমার নামটা ভালো মতো শুনিনি তাই মনে হয় চিনতে পারেনি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। এদিকে রিমি তার ভাইকে ফোন করে বলছে, হ্যালো ভাইয়া। ভালো আছি, তুমি কেমন আছো? আরে না, সমস্যা হবে কেন? তুমি সকালে আমার বাসায় এসো তো। আসবে কিনা সেটা বলো। ওকে রাখি তাহলে, কালকে সকালে চলে এসো। বলে রিমি ফোন রেখে দিল। সকালে রিমির ডাকে ঘুম ভাঙলো। দেখে রিমি দুই হাতে দুটো কফির কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে উঠা দেখে বলতে লাগলো, গুড মর্নিং। চায়ের কাপ এগিয়ে দিয়ে, মর্নিং, কেমন আছেন? বলতে বলতে কাপটা নিলাম। ভালো আছি, আর আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোনো সমস্যা হচ্ছে নাকি এখানে? আরে না। আচ্ছা, আপনার বাইক কই? তাকে যে দেখলাম না। বলছিলাম না ভাইয়া জিম আছে, সেখানেই আছে। আপনার বাইকে আসতে বলেন। বলেছি তো। কখন আসবে সে? 20 থেকে 25 মিনিটের মধ্যেই চলে আসবে। আচ্ছা, আমি যে এখানে আছি তা কি বলেছেন? না, আমি ভাইয়াকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি। ওহ গুড। আচ্ছা, আপনার বাবা মাকে দেখছি না যে, আমার কথা শুনে কেমন যেন হয়ে গেল। বাবা মারা গেছে। কি? আচ্ছা বাদ দেন, আরেকটা কথা বলবো, রাগ করবেন না তো? বলেন। আরে না, বলেন তো। আচ্ছা, আপনার হাঁটুর উপরে তিলটা এখনো কি আগের জায়গাটাই আছে? আমার হাঁটুর উপর তিল আছে? এটা আপনি কেমনে জানলেন? জানছি অনেক আগে, এখন বলেন আছে কি? আই আই সত্যি করে বলেন, কেমনে জানলেন? ছোটবেলায় দেখছিলাম। কেমন দেখছিলেন? আমি নীল মেহরাজ। ও, কি হলো, এমন করে তুতলাচ্ছ কেন? আপনি নীল মেহেরাজ মানে? মানে কি? একেবারে তার সামনে গিয়ে। না, কিছু না। তা আমাকে ভালোবাসেন মিস রিমি? আপনাকে কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? মিথ্যা বলতে হবে না, আমি জানি। কি কি জানেন আপনি? এই যে আমাকে ভালোবাসেন, এটা কে বলেছে? সেদিন হাসপাতালে বলেছিলেন। মনে আছে তাহলে? আছেই তো। যাই হোক, এখন কি করবেন? কি আর করবো, বাহিরে যাব। ও, সকালের খাবার খাবেন না? আপনার ভাই আসুক, তারপর না হয় একসাথে খাওয়া যাবে। ওকে। আচ্ছা, আপনাকে কারা গুলি করেছিল সত্যিটা বলেন না। কেন, আপনার ভাইয়ের কাছ থেকে শুনেননি? না তো, ভাইয়া তো আমাকে কিছুই বলেনি। ও তাই? এখন বলেন কেন মারতে চেয়েছিল? এগুলা না হয় পড়ে শুনেন। ওকে। আপনি কি করবেন এখন? কিছু না। আমি আর রিমি সোফায় বসে গল্প করতেছি, এমন সময় কে যেন বাসায় কলিং বেলটা বাজালো। আমি বসেই থাকলাম আর রিমি গেল দরজা খুলতেই জয় ভিতরে চলে আসলো। কি রে, এত সকালে ডাকলি কেন? এমনি ডেকেছি। ও, জানিস কত কাজ ফেলে আসছি। এখন থেকে তোমার সব কাজ বাদ দাও। কেন রে,
তোর জন্য কি বল খোঁজার কাজ করবো নাকি? ভাইয়া বেশি হয়ে গেছে কিন্তু। তারপর রিমি আর জয় ভিতরে চলে আসলো, আর এদিকে আমি সোফায় বসে পেপার পড়ছি। ভাইয়া তোমার বস ফিরে এসেছে, এখন তোমার সব কাজ বাদ দাও। কি যে বলিস না, আমার বস আবার কোথা থেকে আসবে? এখনো আমাকে দেখেনি, তাই আমি বলে উঠলাম, কিরে জয়, তোর এখন আবার কি এত কাজ থাকে? হঠাৎ জয় আর রিমির মাঝে কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে জয় সোফার দিকে তাকাতেই দেখে আমি বসে আছি। দাদা আপনি, আমি কি ভুল দেখছি নাকি? আরে না, তুই ঠিকই দেখেছিস, এটা আমি। এটা কেমনে সম্ভব? বলেছিলাম না আমি আবার ফিরে আসব। আর কখনো দেখছিস যে নায়ক মরে? না। আচ্ছা যাই হোক, এখন চল আগে খেয়ে নেই। চলো সবাই আগে খেয়ে নেই। তারপর আমরা তিনজন একসাথে মিলে সকালে খাবারটা খেলাম। তারপর তিনজনে মিলে বসলাম গল্প করতে। তা জয়, তোর কি খবর? এই চলতেছে ভাই কোনো রকম। আরে ওদিকে গ্যাংস্টারদের কি খবর? ভাই ওরা তো এখন আগের থেকে আরো বেশি ভয়ানক হয়ে গেছে। ব্যাপার না। আর শোন, তুই আমাদের আগের সব লোকদের এক জায়গায় আসতে বল, কথা আছে। আপনার কথা শুনলে সবাই আবার আগের মতো চলে আসবে। ওকে, তাড়াতাড়ি আসতে বল। ওকে দাদা, আমি এখনই করতেছি। তারপর জয় চলে গেল আমাদের আগের লোকজনদের ডাকতে। আমি আর রিমি এখনো বসে আছি। আচ্ছা এখন খুন খারাপি বাদ দিলে হয় না? কেন বাদ দেবো কেন? একটু ভালোভাবে জীবনযাপন করার জন্য বাদ দিয়ে দিন। অন্যায় আমার পছন্দ না। আর আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশের প্রতি 100 জন স্টুডেন্টের মধ্যে 30 জন স্টুডেন্ট নেশা করে? তাতে আপনার কি? আমার কিছু না, কিন্তু আবার অনেক কিছু। আচ্ছা আপনার আব্বু আম্মু কেমন আছেন জানেন কি? আমার বাবা মাকে তো তারা মেরেই ফেলেছে। মানে কি? এসব কথা বাদ দিন তো। আচ্ছা, আপনাদের শহরটা আমাকে ঘুরে দেখাবেন না? চাইলে দেখাতে পারি। কখন দেখাবেন বলেন? আপনার যখন ইচ্ছা হবে তখন দেখাবো। ওকে, এখন তো সকাল, তাই বিকেলে দেখাবেন। ওকে। ওকে। তারপর আমি আমার রুমে চলে আসলাম। মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ আবার সেই আমার পুরনো দিনের কথা মনে হলো। আবার মা বাবার কথা মনে পড়লো। লোভে পাপ, পাপে মৃত্যু, এই উক্তিটা এখন আমি পুরোপুরিভাবে বুঝতে পারি। কারণ এই লোভের পরই আমার বাবা মারা গেছে, আর সাথে করে নিয়ে গেছে আমার মাকে, আর আমাকে বানিয়ে গেছে এতিম। বাবা ক্ষমতার জন্য এমপি বুট করিয়েছিল, আবার জয়ী হয়েছিল। প্রিন্সিপাল ছিলেন যখন, তখন সম্মান টাকা সব ছিল। আর যখন এমপি হলাম তখন মানুষের বকাচারা সম্মান পায়নি, কারণ এমপি হওয়ার পর তিনি ড্রাগসের ব্যবসা শুরু করেন। আর পরে এসব ছেড়ে দেওয়ার জন্য আমার বাবা মাকে মেরেছিল ওই কার্লোস লোকজন। শুয়ে শুয়ে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। দুপুরের সময় রিমির ডাকি আমার ঘুম ভাঙলো। তারপর আমি উঠে গোসল করে খাবার খেলাম। আর এদিকে জয় আমার লোকদের এক জায়গায় আসতে তাদের ডাকতেছে। তিতু, এবার তুমি কি করবা? তোমাকে তো বলেছিলাম যে এই নীলা দাদা বেঈমান পছন্দ করে না, আর বেঈমানদের ভালো হতে একটা সুযোগ দেয়। তোমাকেও দিব সুযোগটা। শুয়ে আছি এমন সময় জয় আমার কাছে আসলো। দাদা একটা কথা ছিল। বল। আপনি তো সবাইকে চলে যেতে বলছিলেন। সবাই তো নিজেদের এলাকায় চলে গেছে, আস্তে আস্তে একদিন লাগবে, কারণ আমাদের গ্যাংয়ের লোক পুরো বাংলাদেশে আনাচে কানাচে থাকে। ওকে, কোনো ব্যাপার না। আচ্ছা, একটা কাজ করতে পারবি? বলতে পারবো না কেন? আমাকে তুই তিতুর নাম্বার দিতে পারবি? তিথু, এটা আবার কে দাদা? আরে লেডি কুইনের নাম তিতু। আচ্ছা যা, তুই আমাকে লেডি কুইনের নাম্বার দিতে পারবি? লেডি কুইনের নাম্বার আছে, কিন্তু কখনো কথা হয়নি। তাহলে ফোন দে তো, কথা আছে। ওকে ভাই। তারপর জয় আমাকে লেডি কুইনের ফোন নাম্বার বের করে কল দিয়ে দিল। একের পর এক কল করেই যাচ্ছে। এদিকে তিতুর ফোনে একটা কল চলে আসে। এই অবহেলায় তো কেউ তিতুর কাছে ফোন দেয় না, আর আজকে হঠাৎ করে এই নাম্বারটা থেকে কল আসছে। সে নাম্বারটা আমিও চিনি না। না, আর পারতাছি না। রং নাম্বারে হলো তো এতক্ষণ ফোন করার কথা নয়। তাহলে কি আমার চেনা কেউ ফোন করেছে নাকি? যা আর পারতাছি না। ফোনের শব্দটার জন্য এবার ফোনটা ধরলো তিতু। হ্যালো। এই যে তুই কে বে, এত ফোন দিচ্ছিস? আমি তোমার সেই পুরনো এক চেনা ব্যক্তি। এইটা আবার কেমন কথা? চেনা ব্যক্তি মানে? কিছু না, আর পারলে ভালো হয়ে যাও, কারণ আমি বেঈমানদের একটা সুযোগ দেই। এই কে তুই? আর তুই আমাকে কেন সুযোগ দিবি? আমি যেই হয় না কেন। তুই জানিস আমি কে? হ্যালো।
আমি কি তিতুর সাথে কথা বলতেছি? আমিই তিথু। তাহলে তো ঠিক জায়গাতেই কল করেছি। লেডি কুইনের সাথে মজা করিস? তিতু, আর মজা করবো না। আমি নীল মেহরাজ। তোমাকে তো আগেই বলেছিলাম যে আমি বেঈমানদের ভালো হতে একটা সুযোগ দেই, আর তুমি তো আমার সাথে সেই বেঈমানিটাই করলে। নীলকে সেই কবেই মেরেছি আমরা। দেখো তিতু, আমি তো তোমাকে বলেছিলাম যে মাফিয়া কিং ফিরে আসবে, সো আবার এসে গেছে। এবার আর কাউকে ছাড়বো না। তুই যেই হোস না কেন, সামনে এসে কথা বল, দেখি কেমন পারিস। সময় হলেই সামনে আসবো। আপাতত তোমার কাকা কার্লোকেও বলে দিও রেডি রাখতে বইলো। এই দেখ, মজা ভালো লাগে না কিন্তু। মজা ভাবতে পারো, আবার সিরিয়াসলি দিতে পারো। এটা পুরোটা নির্ভর করে তোমাদের উপর। আমার বলার কথা আমি বলে দিয়েছি। বাই বলি ফোনটা কেটে দিলাম। তিতুর উত্তরের অপেক্ষায় করলাম না।